ইডি আসল হাইবারনেশনে থাকে। এটা দেখবে টিকটিকি, সাপ এরা হাইবারনেশনে চলে যায় ঠান্ডার সময়, যাতে মরে না যায়, কারণ এরা সবই হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমেল। তো ইডি এতদিন ধরে বসেছিল, হঠাৎ ইডির জাগরণ দেখতে পেলাম, ঝিমিয়ে থেকে জাগরণ দেখতে পেলাম। এই গিয়ে গোদরেজ ওয়াটার সাইডে আর প্রতীক জৈনের বাড়িতে একটা রেড করা। তো আমার বক্তব্য হচ্ছে, এত বছর ধরে এইভাবে মানুষটা মানে এরা টার্গেট করেছে, আর ঠিক ইলেকশন আসলে এরা জেগে ওঠে। এটা অবাক লাগে, মানে এতদিন এরা নির্বাক থাকে, একেবারে অলস থাকে, কিন্তু নিরলসভাবে ঠিক নির্বাচনের আগেই এরা কাজ শুরু করে দেয়। তো ইডির দপ্তরে ইডি তাদের গোদরেজ ওয়াটার সাইডে আইপ্যাকের অফিসে গেছে, মুখ্যমন্ত্রী গিয়ে ফাইলগুলো নিয়ে এসছেন, ঠিক আছে। বক্তব্য হচ্ছে ইডি কত 2008 সাল না কবে সালকার একটা মামলা, সেটা নিয়ে প্রতীক জৈনকে ধরতে গেছে, ঠিক আছে, সেটা করো। তো তারা তো একটা অর্গানাইজেশন যারা তৃণমূলের লজিস্টিক্সটা দেখছে, টেকনোলজি ব্যাপারটা। সুতরাং তৃণমূলের ফাইল নিয়ে বেরিয়ে চলে আসছো, এটা তো হয় না। যা করেছেন মুখ্যমন্ত্রী সাহস দেখিয়েছেন ব্যঙ্গ করতে। দেখো, ভামেরা আছে, তারা ব্যঙ্গ করছে, রামেরা আছে ব্যঙ্গ করছে, ব্যঙ্গ করতে দাও। কিন্তু সেদিন যেটা ঘটেছে, ইডি একেবারে রিভেঞ্জফুল হয়ে, যেটা বলে, একেবারে প্রচণ্ড রিভেঞ্জ নেওয়ার জন্য, এবং ইডিকে ব্যবহার করছে বিজেপি, এটা অস্বীকার করার নেই। যেরকম নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, ইডিকেও ব্যবহার করছে, সিবিআইকেও ব্যবহার করছে নিজেদের মতো। সুপ্রিম কোর্ট বহু আগে এই কথাটা বলেছিল যে খাঁচায় একটা পাখি বসে আছে সিবিআই সম্বন্ধে, তো ইডিও সেটা করেছে। তো আমার বক্তব্য হচ্ছে, একটা খুব স্পষ্ট কথা আমার বলা, যে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে, আলোচনার কিচ্ছু এসে যাচ্ছে না। কিন্তু এসআইআর করেও যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিয়েছিল, ইডিও এই কাজটা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ধাপ এগিয়ে দিল। কিন্তু স্যার, এই যে আমরা কিছুদিন আগেই দেখলাম অমিত শাহ এলেন বঙ্গে, এবং সেখানেও লিপস অ্যান্ড বাউন্স নিয়ে একটি প্রশ্ন তাকে ছুড়ে দেওয়া হয়, তার মতো করে তিনি উত্তর দেন। পরবর্তীতে এই যে ইডির আইপ্যাকের অফিসে হানা, কোনোভাবে কি মনে হচ্ছে ব্যাপারটা পুরোটাই পূর্ব পরিকল্পিতভাবেই করা হয়েছে? একেবারে প্ল্যানফুলি করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্ল্যানফুলি, এটা একটা বড় গেম প্ল্যান, মানে কনস্পিরেসি বলো, গেম প্ল্যান বলো, এটা হচ্ছে ডিসলজ করা, চেষ্টা করা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাইডলাইন করা। কারণ বিজেপি আসা মানে, আমি এটা মনে করি, একটা অবাঙালির দল, মানে অবাঙালিদের অত্যাচার চলছে বাঙালিদের ওপর। এটা আমি এইভাবে দেখি। মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে দেখলো আমি জানি না, তৃণমূল কীভাবে দেখলো আমি জানি না, কিন্তু বাঙালি একজন জাতীয়, মানে বাঙালি জাতীয়তাবাদী করতে গিয়ে আমার যত অনুধাবন, এটাই পরিষ্কার যে একটা দিল্লির অত্যাচার, অবাঙালিদের অত্যাচার বাঙালির ওপর চলছে। হিন্দু মুসলমান করে 1 নম্বর এসআইআর করে ভাঙন ধরানো, মানে মুসলমানদের শেষ করে দাও, আবার হিন্দুদেরও মতুয়াদের নিয়ে পিংপং বল খেলেছে। তো সেটা তো ঘটনা, মতুয়াদের সরলতা ব্যবহার করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সেটা নয়, পুরো তৃণমূলকে যাতে একটু বিপদে ফেলা যায়, বেকায়দায় ফেলা যায়, কিন্তু বেকায়দায় ফেলতে গিয়ে তৃণমূলকে আরও 1 পয়েন্ট 2 পয়েন্ট এগিয়ে দিয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে ইডির আইপ্যাকের অফিসে অভিযান, বা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে আসে, সেটা একেবারে অযৌক্তিক, প্রশাসনিক কাজে বাধা দেওয়া। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে বিজেপির অফিসে রেড করলে এর থেকেও বেশি কিছু পাওয়া যাবে, সেটা কি করব আমরা বলে একটা প্রশ্ন বা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীদের দিকে। অন্যদিকে তার প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপির অফিসে রেড করলে কিছু পাওয়া যাবে না, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রেড করলে 100 কোটি টাকার বেশি পাওয়া যাবে। এই চাপানো তো চলবে, কিন্তু রাজনীতিটা, একটা কথা হচ্ছে, রাজনীতিটা খুব খারাপ জায়গায় যাচ্ছে। রাজনীতি হয় ইস্যুর ওপর, শিক্ষা, স্বাস্থ্য, ইন্ডাস্ট্রি, অর্থনীতি, কিন্তু আমাদের রাজনীতিটার মধ্যে এসে যাচ্ছে ইডি, সিবিআই, শুভেন্দু অধিকারী কটা ফাইল আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কটা ফাইল আছে, এই নিয়ে রাজনীতি যে জায়গায় যাচ্ছে। কিছু চ্যানেলকে দেখা যাচ্ছে গোয়ার টাকা কোথায় গেছে, এই সব প্রশ্নগুলো করতে। তো রাজনীতিটার মধ্যে একটা স্খলন এসছে, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু একটা কথা স্পষ্ট বলবো,
যাই করুক, রাজনীতিটাকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। রাজনীতি থাকবে, সারা বিশ্বে আছে, এখানেও থাকবে, কিন্তু যেভাবে রাজনৈতিক নেতারা যেভাবে তাদের বক্তব্যগুলো বলছে বা রাজনৈতিক বক্তব্যগুলো রাখছে, সেটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক এবং রাজনীতি থাকছে না, তার মধ্যে ব্যক্তিগত আক্রমণটাই চলে আসছে বেশি। তো আমার বক্তব্য, এটা করে কিন্তু বাংলার যে রাজনৈতিক একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা নষ্ট করছে। তো কিন্তু এখন যেরকম কদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারী বলছে কেউ কম্বল চুরি করে নিচ্ছে, সেটা নিয়েও একটা আলোচনা হচ্ছে। এটা নিয়ে এত আলোচনার দরকার ছিল না, সে কম্বল চুরি করেছে, ফেরত দিয়ে দিয়েছে, সেটা তো হয়ে গেল, মিটে গেল। তা নিয়েও এত সোশ্যাল মিডিয়া ধরে জুড়ে হচ্ছে। কিন্তু একটা কথা, আমার বক্তব্য হচ্ছে, এই আলোচনাগুলো না করে যে আলোচনায় সত্যি বাংলার পক্ষে পজিটিভ, যেটা ধন্যাত্মক, সেই আলোচনা করি, আমার মনে হয় সেটা কাজে দেবে। কিন্তু একেবারে প্রতিহিংসা পরায়ণ হয়ে যেভাবে বিজেপি এবং তার অন্য মানে বিজেপি এবং তাদের আরএসএস, অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিত্ব যেভাবে আজকে তৃণমূলকে আক্রমণ করছে, সেটা আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। বরং তৃণমূলের আরও সুবিধা করে দিচ্ছে। এসআইআর করে ৮০ বছরের মানুষগুলো যখন খোঁড়াতে খোঁড়াতে গিয়ে এই আলোর কাছে যাচ্ছে, আবার নিজেদেরকে বোঝাতে যে আমরা ভারতবর্ষের লোক, তখন কিন্তু এটা মানুষকে অপমান করা হচ্ছে। এবং এই অবাঙালিদের দ্বারা বাঙালির অপমান যে হচ্ছে, সেটা কিন্তু খুব স্পষ্ট। তো সেই কারণে মানুষ সোচ্চার হবে, সরব হবে, এবং চুপচাপ মানুষ কিন্তু বিজেপির বিরুদ্ধে কিন্তু মানে ব্যালট বাক্সেই সেই উত্তরগুলো দেবে। অন্যদিকে কৌস্তব বাগচির একটি কথা নিয়ে আরও একবার শোরগোল পড়ে গেছে। তিনি বলছেন যে বিরিয়ানি, অর্থাৎ মুসলিমদের দোকান থেকে বিরিয়ানি খেতে তিনি একেবারে সরাসরি বারণ করছেন, এবং বাঙালি হিন্দুদের দোকান থেকে তিনি বিরিয়ানি খেতে বলছেন। এই যে আরও একবার কে কী খাবে, কে কী পড়বে, সেটা যে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে বা একটা কার্যত জোর করে বোঝা চাপিয়ে দেওয়ার, এই ব্যাপারটা কীভাবে দেখছেন? বিরিয়ানির ইতিহাস কিন্তু হিন্দুদের হাতে আসেনি, এটা পার্সিয়া থেকে এসেছিল, তারপর বিভিন্ন দেশে ছড়িয়েছে। একটা কথা বলতে গেলে, কৌস্তব বাগচির পরিবারেও কিন্তু মুসলমান আছে, সে খবরটা কিন্তু পাওয়া গেছে। অনেক বিজেপি নেতাদের বাড়িতে মুসলমান তাদের আত্মীয় হয়েছে, এটা বিবাহ সূত্রে। তো ঘটনাচক্রে ইতিহাস না জেনে এইগুলো, যে কৌস্তব বাগচির কথা যেটা আপনি বলছেন, এটা আর কিছু না, একটা নিজেকে পাবলিসিটি দেওয়া। আপনি এই কথাটা বলে, মিডিয়া এখন ভরে গেছে কথায়, এই কথা বলেছে, এতে কৌস্তব বাগচি রেলেভেন্ট থাকে, প্রাসঙ্গিক থাকার জন্য এই কথাগুলো বলা। কৌস্তব বাগচিও খুব ভালো করে জানে, ও একজন আইনের ছাত্র, ও আইনজীবী, ও প্র্যাকটিস করে, যে এই কথাগুলো বলা কিন্তু বেমানান একটা রাজনীতিতে। কৌস্তব বাগচি শিক্ষিত, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু এই কথাগুলো বলে নিজেদেরকে ছোট করা, নিজেদেরকে মানে ছ্যাবলামোর পর্যায়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে। এবং কৌস্তব বাগচির যে কথাটা, এটার কোনো গুরুত্ব কেউ দেবে না। আজকে লোকে আরসালানে যাবে, লোকে বিভিন্ন জায়গায় না, যাবে। তার একটা ছবিও বর্তমানে ভীষণভাবে ভাইরাল হয়েছে, যে তিনি খুব সম্ভবত নিজামে গিয়ে খাবার খাচ্ছেন, এবং সেই ছবিটা তিনি একেবারে সগৌরবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তখন বোধহয় কৌস্তব বাগচির মাথায় চুল ছিল, কৌস্তব বাগচি কংগ্রেসে ছিলেন, আমার মনে হয় এটা ঘটনা। তারপরে তো উনি বিজেপিতে ঢুকেছেন, ঠিক আছে, মানে লেট হিম জয়েন দ্য বিজেপি ব্যান্ড ওয়াগন, দের ইজ নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু বিজেপির আইডিওলজির থেকে ছ্যাবলামোটা বেশি হচ্ছে। হিন্দু মুসলমান কথা বললে মিডিয়াতে একটু আকৃষ্ট হচ্ছে, মিডিয়াকে আকর্ষণ করার জন্যই এই কথাগুলো বলা। এগুলো কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বলা নয়, এটা পরিষ্কার কথা। রাজনীতি কিন্তু পেছনে চলে যাচ্ছে, ছ্যাবলামো সামনে আসছে। তো মানে এই যে রসিকতাগুলো, ইতরামিগুলো, এগুলো সামনে আসছে। সুতরাং আমি এটা বলবো, এরকম অনেক কমেন্ট শুনবেন। যেরকম কিছুদিন আগে সরকার বলে একজন এমপি, তিনি তো বাংলাদেশের বর্ডার খুলে দিতে বলেছিলেন। তো ঘটনাটা চক্রে হচ্ছে, এইগুলো বলতে শিক্ষা না থাকলে এইগুলো বলতে। আর একটা কথা বলি, শিক্ষিত মানুষ যদি বদমাইশি করতে চায়, সে বদমাইশি কিন্তু আরও খারাপ। এই জন্যই ঘটনাটা। কিন্তু অশিক্ষিত বেশি, এটা অস্বীকার করার নেই। আর বিজেপি এমনি একটা বাঙালি বিরোধী দল, অশিক্ষিতদের দল, অসভ্যর দল। তারা বাইরে গিয়ে, উড়িষ্যায় গিয়ে বাঙালিদের মারধর করছে,
তো জোয়েল বলে একটি ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, এখানেও দাসের কথা উঠবে অনেক সময়, হ্যাঁ দাসের ব্যাপারেও যেটা খারাপ, আবার বাংলাদেশেও যে ঘটনা, আবার জোয়েলকেও যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে সেটাও খারাপ। আমার বক্তব্য, গণতন্ত্রে মানুষ ধর্মনিরপেক্ষ দেশে কখনো এই জিনিস হতে পারে না মেজরিটি মাইনরিটি ব্যাপারটা কিন্তু ধর্মের ক্ষেত্রে এক হয়ে যায়। ধর্মটা আমরা নিজেরা পালন করি, ধর্মটা কেউ আমাদের গাইড করতে পারে না। বিরিয়ানি কোন দোকান থেকে খাবো আমি খাবো, আমিষ খেলে আমি খাবো, নিরামিষ খেলে আমি খাবো, এটা কিন্তু আমার চয়েস, আমার ইচ্ছেতে আমি খাবো। কেউ আমাকে গাইড জুড়ে বলতে পারে না তুমি এটা খাও। কিন্তু স্যার এই যে এই প্রসঙ্গ যখন আসে তার সঙ্গে শুভেন্দু অধিকারী বিগত কিছুদিন আগে একটি প্রসঙ্গ আসছেন যে তিনি নিজে সর্বসমক্ষে বলেছিলেন যে আমরা মুসলিম বিদ্বেষী বা বিজেপি মুসলিম বিদ্বেষী দল এমনটা নয়, বা আমরা যে মুসলিমদের ভোট চাই না সেটাও কিন্তু নয়। তারপরই এই এমন বিভিন্ন আমরা দেখেছি বঙ্গ বিজেপির লোকজনদের বিভিন্ন এরকম কথাবার্তা, কোনোভাবে কি মনে হচ্ছে দ্বিচারিতার পরিচয় পাওয়া যাচ্ছে? বিচারিত তো বটেই। বঙ্গ বিজেপি এসে পরিষ্কার কথা, বিজেপি কিন্তু বঙ্গ বিজেপি যেটা আপনি বলছেন সেটার কথা নয়। কথাটা হচ্ছে বঙ্গে যারা বিজেপি করছে তারা কিন্তু বিজেপির স্থাবকতা করছে। বিজেপির আইডিওলজি যেটা আছে সেটা মোটামুটি যদি দেখে থাকেন, ওই ভারত করতে গিয়ে হিন্দিকে জোর করে চাপিয়ে দাও, এসআইআর এর মতন করে বাঙালিদের ওপর অত্যাচার করো, এবং বাঙালিকে যে অত্যাচার করছে, এই যে অত্যাচার হচ্ছে বাঙালিদের ওপর, বঙ্গ বিজেপির কিছু করার চাচ্ছে না, স্থাবকতা করছে। অমিত শাহ যখন লরির ওপরে থাকে তখন বঙ্গ বিজেপির নেতারা রাস্তায় হাঁটতে থাকে, ঘটনাচক্রে সেটা। তো পরিষ্কার কথা, একটা ক্যাবিনেট মন্ত্রী নেই, এই প্রশ্নটা কি বলতে পারে কেউ সাহস করে যে আমরা এতগুলো সিট দিয়েছি, বা কোনো সময় 18টা দিয়েছি, কোনো সময় 12টা দিয়েছি, তাতে আমাদের কোনো ক্যাবিনেট মন্ত্রী নেই? এটা লজ্জার কথা নয়? এটা বিজেপি বঙ্গ ওখান থেকে বলতে পারেন না? তথাগতরা এত বকবক করেন বিভিন্ন ওই মিডিয়াতে, একটা কথা তথাগতরা বলেছে এই কথাটা নিয়ে যে আমরা ক্যাবিনেট র্যাঙ্কে কেন পাইনি। তো সেখানে বাঙালির বিরুদ্ধে কিন্তু বিজেপি, এই দলটা হিন্দু মুসলমান করে গেল। তো আদপে যত অবাঙালিদের অত্যাচার বাড়বে, যদি এদের প্রাধান্য বাড়ে অবাঙালিদের অত্যাচার বাড়বে, আমরা বাংলায় আবার শরণার্থী হয়ে যাব। এসআইআর করে সেই পরিকল্পনা করছে, এরপরে সিএ এনআরসি করে আরও করবে। আমি আবার বলছি, সুতরাং এই যে দ্বিচারিতা যেটা বলছেন, দ্বিচারিতা ছাড়া তো কিছু নেই। কিন্তু বাঙালি এক শ্রেণীকে বুঝতে হবে যে খালি হিন্দু মুসলমান করে লাভ নেই। বিজেপি আতপে পাওয়ারটা আনতে চাইছে, গ্র্যাব করতে চাইছে, করে এরপর অবাঙালিদের দৌরাত্ম্য যখন হবে, আগরওয়াল নাথানি সাহানিদের দৌরাত্ম্য হবে, মালকানিদের দৌরাত্ম্য হবে, গুজরাটিদের দৌরাত্ম্য হবে, তো সেইখানে সেটা বাঙালিরা কেউ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছে না। বোঝার সময় এসছে, তবে এসআইআর করে বহু বাঙালি সেই যোগ্য জবাবটা দেবেন। আর যখন তখন যেখানে খুশি রেড যদি করো, পাল্টা খাবে, দিতে ভালো হয়। কিছু চ্যানেল বলবো না, একটা সহকারী কেন্দ্র বলবো, সহকারী কেন্দ্র আছে। তো আমার বক্তব্য হচ্ছে, টিকিমিকি ঝিকি অনেক আছে সাংবাদিক, তো আমার বক্তব্য তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মানুষ শুনবে না, মানুষ এদেরকে একেবারে ছুঁড়ে ফেলে দেবে। নির্বাচন আসছে, নির্বাচনে সেই যোগ্য জবাবটা পাবে।